মানুষের জন্য ফাউন্ডেশন নিবেদিত ডিবিসি নিউজের আয়োজন তারুণ্যের নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রুমা। আজকে আমার সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকজন উদ্যমী তরুণী আজকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হবে। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ধারাবাহিক এই আয়োজনে করোনাকালীন তরুণদের নানা ধরনের উদ্যোগ, কর্মকাণ্ড এবং করোনা পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে চলবে আমাদের আলোচনা। আজকেও সম্মানিত অতিথিদের সাথে টেলিফোনে যুক্ত থাকছেন তরুণদের কয়েকজন প্রতিনিধি। সাম্প্রতিক সময়ে কোভিড-19 অভিঘাত সমূহ যখন মানুষ মোকাবেলা করছে, তখন নারীর প্রতি সহিংসতার মাত্রা বৃদ্ধি সকলকে ভাবিয়ে তুলেছে। কেবল পারিবারিক সহিংসতাই নয়, ধর্ষণ সহ নানা ধরনের সহিংসতা আরও বেড়েছে। এই সহিংসতা দূর করার জন্য নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার কাঠামোয় নারী পুরুষের প্রতি যে ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো দূর করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তরুণ সমাজ কি করতে পারে, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আর তাই আজকে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি নারীর প্রতি সহিংসতা, আজকের তারুণ্য কি করণীয়। সেই বিষয়টি নিয়ে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবং আপনাদের কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে শুনবো। তবে তার আগে এ নিয়ে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, দেখে নেব সেটি। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাম্প্রতিক তথ্য বলছে, এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা বেড়েছে 24 ভাগ। করোনাকালে লকডাউনে যখন যাতায়াতের উপর নিষেধাজ্ঞা ছিল, তখনও নারীর প্রতি সহিংসতা বিষয়ক 25,607টি অভিযোগ জমা পড়ে। তবে আসার কথা হলো, সব ধরনের নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছে। প্রতিবাদ, প্রতিরোধ এসেছে তরুণদের কাছ থেকে। নারী অধিকার কর্মী খুশি কবির বলছেন, তরুণরা যেভাবে প্রতিবাদ করেন সেটি খুবই আশা জাগানিয়া, কিন্তু নতুন প্রজন্মের মধ্যে নারী বিদ্বেষ যেভাবে ছড়িয়েছে সেটিও ভীতিকর। তরুণদের ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ। নারী আর পুরুষ উভয় যারা তরুণ যারা আছে, তারা একসাথে একে অপরকে শ্রদ্ধা করতে শেখে। মানুষ হিসাবে কোন ধরনের সহিংসতা দেখলে তারা যখন গিয়ে বলে যে এটা আমরা প্রতিবাদ করছি, এটা করা যাবে না, এটা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা পালন করে। নারী নির্যাতনের বিরুদ্ধে নতুন প্রজন্ম যেভাবে রাস্তায় প্রতিবাদ করেছে, তাতে ইতিবাচক ফল আশা করা হচ্ছে। তরুণদের মধ্যে নারী বিদ্বেষী তরুণ সমাজের একটা বড় অংশ হয়ে গেছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। যতগুলো ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন রাস্তায়, তারাও কিন্তু তরুণ। আজকে শাহবাগে প্রেস ক্লাবের সামনে গোটা বাংলাদেশে, তারপর যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন ক্যাম্পাসে যারা করছেন, তারাও তরুণ। আমাদেরকে সেই জিনিসটা মনে রাখতে হবে। তবে তরুণদের দিক নির্দেশনা দিতে সরকার এবং সমাজের সম্মিলিত চেষ্টা প্রয়োজন মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেখে নিলাম এই সংক্রান্ত একটি রিপোর্ট। ফিরতে চাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে অতিথিরা আছেন যুক্ত। ডক্টর শাইখ ইমতিয়াজ, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। আগেই জানিয়েছি আজকের বিষয়টি কি, নারীর প্রতি সহিংসতা, তরুণদের ভূমিকা কি, সেটি নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব আপনাদের কাছ থেকে। শুরু করতে চাই এই বিষয়ে আলোচনা। উদাহরণ টেনে বলতে চাই সিলেটের এমসি কলেজের ঘটনা। যেই ঘটনাটিতে যারা অভিযুক্ত তারা তরুণ, আবার সেই ঘটনার বিরোধিতা যারা করছে, যারা সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করছে, তারাও তরুণ। এই বিষয়টা একটু জানতে চাই যে তরুণরাই এই ধরনের ঘটনার মধ্যে যখন জড়াচ্ছে, আবার কিছু তরুণরা আবার এই ঘটনার প্রতিবাদ করছে। এখনকার সময় আমরা এই প্যান্ডেমিক একটি সিচুয়েশন যখন পার করছি, এখনকার সময় নারীর প্রতি সহিংসতা আমরা বাড়ছে সেটি বলছি। এই জায়গাটায় আমাদের যে তরুণ যারা আছে তাদের অবস্থান আসলে কোন জায়গায়? দেখেন, তরুণ তো কোনো হোমোজেনাস ক্যাটাগরি না। তরুণ বললে আমরা একসাথে একটা মাত্র গোত্র, শ্রেণী বা আমি বলবো যে ব্যক্তিকে বুঝি না। এটা একটা সমষ্টি, এবং এই সমষ্টির মধ্যে অসংখ্য ভাগ আছে, ধর্মের, আদর্শের, শিক্ষার, শ্রেণীর। এই সমস্ত কিছু মিলে কিন্তু তরুণকে আমি মনে করি না একটা মনোলিথিক দৃষ্টিভঙ্গি থেকে বা একক একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ রয়েছে। এখন যেটা দেখতে হবে যে তরুণদের মধ্যে মেজরিটি কি করছে। আমি প্রথমত আশার কথা বলি, যে কথাটা আপনি বলছেন যে সিলেটের যে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু একটি রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, যে সেই রাজনৈতিক দলের যারা কর্মী তারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু যেটা প্রচারে আসেনি, এটার প্রতিবাদও কিন্তু করেছে, আমি পত্রপত্রিকায় যা দেখেছি, সেই রাজনৈতিক দলেরই একজন কর্মী। তার মানে কি? তার মানে সব ক্ষেত্রেই ভালো এবং খারাপ রয়েছে। সমাজে তখনই ইমব্যালেন্স তৈরি হয়, অসঙ্গতি তৈরি হয়, যখন ভালোর চাইতে খারাপটা সুসংগঠিত থাকে এবং সেই খারাপটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা প্রচার কিংবা প্রসার করতে পারে। আমার যেটা ভয়ের জায়গা,
আমি একেবারে 52 থেকে শুরু করে আজ অব্দি বাংলাদেশের যত ভালো অর্জন, এই সমস্ত ভালো অর্জন কিন্তু তরুণের হাত দিয়ে এসছে এবং পৃথিবীর সব দেশে তাই হয়। এই যে কোভিড-19 সিচুয়েশনের মধ্যেও আমাদের দেশে রেমিটেন্স বেড়ে যাচ্ছে, এর মূল কারণ কি? এর মূল কারণ কিন্তু আমাদের তরুণরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এবং তারাই কিন্তু এই অর্থ আমাদের দেশে পাঠাচ্ছেন। আমি যেটা বলবো, আমি তরুণদের দোষ দিব না, তরুণদের দুটো ভাগে ভাগ করে বলি। নারীরা তো এখানে মেজরিটি ভিকটিম, আসলে মেজরিটি না বলতে পারেন, সবাই সব ভিকটিমই নারী, অল্প কিছু সংখ্যক বালক ছাড়া। আর যেটা যারা পারপেট্রেটর কিংবা যারা এগুলো ঘটাচ্ছেন তারা হচ্ছেন পুরুষ, তারা হচ্ছেন যুবক। আমি কিন্তু বিষয়টি পলিসি দৃষ্টিভঙ্গি থেকে দেখি এবং আমি মনে করি যে এখানে আমাদের একটা বড় ধরনের সামষ্টিক ফেইলার রয়েছে। এটা শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। 1971 সালের পর থেকে ছোট্ট একটু বিরতি বাদ দিয়ে বাংলাদেশে নারী উন্নয়নের জন্য অসংখ্য ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে এখন যিনি আমাদের সাথে আসেন, চুমকি আপা যখন মন্ত্রী ছিলেন সে সময় আমার খুব ক্লোজলি ওনার সাথে কাজ করার কিছু সুযোগ হয়েছিল। অসম্ভব ভালো কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল, যার ভেতরে আপনারা এখন দেখছেন যে আমাদের মেয়েরা আজকে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের সাথে একেবারে সমান তালে পাল্লা দিয়ে চলছে। সেটা বিমান চালানোর কথাই বলুন কিংবা হিমালয় পর্বতে ওঠার কথাই বলুন। এই সবকিছু হয়েছে কেন? কারণ আমরা প্রত্যক্ষ এবং সঠিক পলিসিটা নিয়েছিলাম। কিন্তু আমি মনে করি যেখানে আমরা ফেল করেছি সেটা হচ্ছে একজন নারী যখন ক্ষমতায়িত হবেন, সেই নারীকে সেই পুরুষরা কি গ্রহণ করবেন? সেই গ্রহণ করার জন্য কি আমরা তাদেরকে প্রস্তুত করেছি? সেখানে আমাদের একটা সামষ্টিক পলিসিগত ফেইলার রয়েছে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি বলবো এখানে ধর্মান্ধ বা মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু নারীর এই ক্ষমতায়নকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত না। সেখান থেকে নারীর বিরুদ্ধে একটা সামষ্টিক অপপ্রচার সব লেভেলে আছে। এখানে আমাদের এখন দৃষ্টি দিতে হবে এবং যেটা আপনি বলছেন এটা অবশ্যই আসার কথা। অনেক তরুণ আছেন যারা এটা প্রতিবাদ করছেন, কিন্তু মনে রাখবেন তাদের চাইতে অনেক অনেক গুণ বেশি তরুণ কিন্তু, বিশেষ করে পুরুষ তরুণ কিন্তু এখন ভায়োলেন্স করছেন। আমাদের আমি পরে যদি আবার সময় পাই আপনার আমাদের রিসেন্ট একটি স্টাডি আছে, সেটা পরিসংখ্যান দিয়ে আমি বলবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মেহের আফরোজ চুমকি, আপনার কাছে জানতে চাই যে বিষয়টি ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে নারীর ক্ষমতায়নকে মেনে নেয় না একটি ধর্মান্ধ গোষ্ঠী তো আছেই, তারপরেও অনেক প্রতিষ্ঠানে অনেক তরুণদের কথাও তিনি বললেন যে অনেকে এটি মেনে নিতে চায় না। এই জায়গাটিতে আসলে কি এটি কি শুধুমাত্র কোনো মানসিক সমস্যার মধ্যে পড়ে, নাকি এটি আসলে প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা, নাকি এটি পারিবারিক কোনো সমস্যা? আমরা কি তরুণদের বেড়ে ওঠার মধ্যে কোনো সমস্যা তৈরি করে দিচ্ছি কিনা বা কোনো ঘাটতি রয়েছে কিনা? প্রথমে আমি যেটা বলবো যে তারুণ্য হলো গিয়ে আমাদের একটা দেশের বলেন একটা জাতির হলো গিয়ে সবচেয়ে বড় শক্তি। আর যুগে যুগে দেখা গেছে যে এই সমাজের মানসিকতার পরিবর্তন হতে থাকে, কিন্তু বাস্তবতা যেটা যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিন্তু ঠিক সেইভাবে হয় না, খুবই স্লো মন্থর গতিতে সেই পরিবর্তনটা হচ্ছে। আর বর্তমান যে প্রেক্ষাপট সেটা হলো শুধু যুগের পরিবর্তন নয়, আমরা যেন একটা নতুন একটা পৃথিবীতে আমরা ইন করেছি, অর্থাৎ আমরা একটা ডিজিটাল যুগে ইন করেছি যেটা আরো ভিন্নতা আছে। এই সব কিছুর ভিতরে যখন তরুণরা ইনভলভ হচ্ছে তখন কেউ বেছে নিচ্ছে ভালো জিনিসটি, কেউ বেছে নিচ্ছে মন্দ জিনিসটি। এই যে ভালো বেছে নেওয়া আর মন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু সরকার সবকিছু করে দিতে পারবে সেটা নয়। আমিও একমত যে অন্যদের সাথে যে এখানে অভিভাবক বলেন, সমাজ বলেন, সমাজের বিভিন্ন স্তরের যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সকলকে আমাদের এক মতের এক চিন্তাধারার হতে হবে। এখানে আপনি ধর্মীয় বিষয়টাও উঠে আসে। আমরা ধর্মের উপর অত্যন্ত বিশ্বাস করি এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই ধর্মভীরু। তাদেরকে ধর্মীয় ভাবে কিছু বোঝাতে পারলে, মাথায় ঢুকাতে পারলে তারা সেটাকে খুবই বিশ্বাস করে। চাঁদের মধ্যে একসময় আমরা ছোটবেলায় দেখেছি, চাঁদে যখন মাইকেল কলিন্স, এডওয়ার্ড অ্যাঞ্জেল, এলড্রিন, নেল আর্মস্ট্রং গেল, আমরা দেখতে পেলাম তখনও কিন্তু অনেক ধর্মভীরু মানুষ বা আপনার সেই মাদ্রাসা লেভেলের যারা ধর্ম নিয়ে কাজ করে যাচ্ছেন তারা বলেছেন যে এটা একেবারেই মিথ্যা, এটা হতেই পারে না, আল্লাহর চাঁদের উপর মানুষের পাড়া, এটা খুবই একটা অন্যায় কাজ। আবার তাদেরই আবার দেখা গেছে যে সাইদিকে যখন অ্যারেস্ট করা হলো, বলা হলো সাইদিকে চাঁদে দেখা যাচ্ছে, আর ওটাই এমন মানুষ বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়ছে। তো বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়ে উঠছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, নারীরা ক্ষমতায়িত হচ্ছে, অর্থাৎ নারীদের বিভিন্ন ক্ষেত্রে নারীদের উপস্থিতি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সেটা শিক্ষাক্ষেত্রে বলেন, কার্যক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে। তারপরেও দেখা যাচ্ছে এই ধর্মের উপর অনেকে নির্ভর হয়ে নারীকে তাচ্ছিল্য, একটা মানে নারীকে মনে করে যে নারীর মূল কাজটাই হলো পুরুষের সেবা করা। তাদের এই কাজগুলো করার পরে যদি সে কিছু করতে পারে করবে, কিন্তু মূল কাজ এটা, তাকে এটা করতেই হবে। আর তাদের অনেকে আবার শুধু সেটা না, তারা মনে করে নারীর জন্মই হয়েছে ভোগের জন্য, এবং তাদের মাথার মধ্যেই এটা থাকে যে নারীর আর কিছু দরকার কি। তো এই যে মানসিকতাটা যুগে যুগে পরিবর্তন হয়, কিন্তু মানসিকতার এই যে নারীর প্রতি মানসিকতার পরিবর্তনটা যেন করতে খুব কষ্ট হয়। এটার মধ্যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো গিয়ে পুরুষ সবসময় শাসিত একটা দেশ ছিল, সমাজ ছিল, সারা বিশ্ব ছিল। তারা হঠাৎ করে মনে করে যে এই নারীরা আমাদের এখানে অংশ নিচ্ছে, ভাগ বসাচ্ছে, কাজে এদের এত দরকার কিসের, মানে ওদের লাফালাফির দরকার নেই। মানে ওরা যখন কাজ করছে তখন এটাকে ওরা লাফালাফি হিসাবে দেখে, কারণ তারা তো ক্ষমতায়িত হয়ে তাদের সাহস হচ্ছে, তারা যে কোনো জিনিসের প্রতিবাদ করছে। তাদের যে অসম্মান করা হতো, পরিবারের মধ্যে তাদেরকে মারধর করা হতো, তখন তাদের যাওয়ার জায়গা ছিল না। এখন লেখাপড়া শিখছে, কাজ করছে, তারা ঘুরে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে। এই জিনিসগুলোকেও যেন তারা ভিন্ন দৃষ্টিতে মেনে নিতে পারছে না। মোদ্দা কথা একটাই বলছেন যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই কথাটা আজকে আপনার কাছ থেকে শোনা, তার আগেও আমরা শুনেছি, সবসময় বলা হয় যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটাই আসলে সহিংসতার পেছনে অনেক অংশে দায়ী। সেই দৃষ্টিভঙ্গিটা আমরা আসলে কিভাবে বদলাবো? সেটি কি আমরা পরিবার থেকে বদলাবো? শিক্ষাগত বিষয়ে কোনো পরিবর্তন এনে বদলাতে পারি? কিভাবে বদলানো সম্ভব, যেহেতু সেটি একমাত্র পথ হিসেবে আমরা এখন দেখছি? তাহলে সেই বিষয়টি আপনাদের কাছ থেকে জানবো। আমাদের সঙ্গে বলছিলাম আলোচনা শুরুতে যে তরুণরা যুক্ত হবে। একজন তরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, অর্পিতা দাস। অর্পিতা, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, আমাদের আজকে যেহেতু বিষয়ে আমরা কথা বলছিলাম যে নারীর প্রতি সহিংসতা, আপনি নিজেও একজন নারী, আপনার কাছে একটু জানতে চাই যে নারীর প্রতি সেই সহিংসতায় তরুণদের অন্তর্ভুক্তি যদি আমরা বলি, সেটি কেমন? আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তরুণদের ভূমিকা আসলে কেমন? কতটি ইতিবাচক এবং কিংবা কতটি নেতিবাচক? তরুণদের ভূমিকা তো অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রেই, কিন্তু আমরা যেটা দেখি যে একদম সুনির্দিষ্টভাবে কিন্তু তরুণদেরকে যুক্ত করার প্রয়াস খুব কম। কিছু সংগঠন হয়তো এক্ষেত্রে কাজ করছে, কিছু প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু একেবারেই যে মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে বা সমাজের বিভিন্ন পর্যায়ে যে তরুণদের যুক্ত করার সেই জায়গাটি আমরা কম দেখছি। কারণ আমরা নারীর প্রতি সহিংসতার কথা বলছি, সেই নারীর প্রতি সহিংসতাটা ঘটছে কিন্তু পরিবারের মধ্যে, প্রতিষ্ঠানে ঘটছে, রাস্তাঘাটে ঘটছে, প্রত্যেকটা সেক্টরই কিন্তু ঘটছে। তো সেই জায়গাগুলোতে যদি তরুণদেরকে সম্পৃক্ত করতে হয়, তাহলে একেবারে শিশু বয়স থেকেই কিন্তু একটা ছোট্ট ছেলে শিশুকে পরিবারে যে চর্চাগুলো ঘটে, সেই চর্চার মধ্যে থেকেই কিন্তু তাকে বড় করে তুলতে হবে। একটা ইতিবাচক চর্চা সেখানে প্রয়োজন, যেখানে নারীর সম্মান রয়েছে, যেখানে নারীকে মর্যাদা দেওয়া হচ্ছে, এবং যেখানে নারীর শিক্ষা রয়েছে। কারণ একটা আমরা যেটা দেখি যে এই যে সহিংসতা, এর মূল আরেকটা কারণ হচ্ছে কিন্তু বৈষম্য বা অসমতা। মানে সমাজে একটা শ্রেণী খুব ভালো অবস্থায় রয়েছে, তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আর একটা শ্রেণী যারা পিছিয়ে রয়েছে, যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তারাই হচ্ছে নারী বা মেয়ে শিশু। তো এই যে অসম একটা অবস্থা, সেই অসম অবস্থা বা বৈষম্যমূলক অবস্থা থেকে একটা সমাজ কিন্তু সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না, এবং সেখানে অবশ্যই সহিংসতা ঘটবে, কারণ সেখানে নিয়ন্ত্রণ করার একটা মনোভাব রয়েছে, যে সবসময় নারীদেরকে দমন করতে হবে, পীড়ন করতে হবে, তাদেরকে পিছিয়ে রাখতে হবে, তার শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে। তো সেখানে কিভাবে এই বৈষম্য এবং অসমতা থাকলে নারীরা সামনের দিকে এগিয়ে যাবে? এবং এখানে তো একেবারে ছোট্ট ছেলে শিশুটিরও যেমন ভূমিকা রয়েছে, তেমনি ভাবে একজন কিশোরের ভূমিকা রয়েছে, একজন যুবকের ভূমিকা রয়েছে বা তরুণীর ভূমিকা রয়েছে, এবং একজন পূর্ণবয়স্ক পুরুষেরও ভূমিকা রয়েছে। কারণ একজন নারীকে বা মেয়েকে আপনি যতই সচেতন করেন যে তুমি এইভাবে সহিংসতার শিকার হতে পারো, এখানে যাবে না, ওখানে যাবে না, তাকে আমরা একটা নির্দিষ্ট থেকে বন্দী করে রাখতে পারি, কিন্তু সে বাইরে যাওয়ার জন্য যে পরিবেশটা সৃষ্টি করা, সেটার জন্য কিন্তু সবাইকে এই সমতা বা বৈষম্যহীন একটা সমাজ তৈরির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে, এবং সেই চর্চাটা আমি মনে করি শুরু করতে হবে আমাদের পরিবার থেকে, এবং পরিবারের পরে যে প্রতিষ্ঠানগুলোতে যাবে সেখানে। ধন্যবাদ। নিশ্চয়ই সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে সবাইকেই আসলে সেটিকে সেই দায়িত্বটি নিতে হবে। অর্পিতা দাস, ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আজকে যুক্ত হবার জন্য। আমরা এই পর্যায়ে ডক্টর শাইখ ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে বিষয়টি নিয়ে আমরা কথা হচ্ছিল এর আগে, যে এই যে সহিংসতার কথা বলছি, অর্পিতা দাস আমাদের সঙ্গে যুক্ত ছিল, সেও বলছে যে নারীর প্রতি এক ধরনের বৈষম্য সমাজে রয়েছে। আমাদের সঙ্গে মেহের আফরোজ চুমকি, তিনি বলছেন যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো ছাড়া আসলে খুব বেশি ভাবার বা খুব বেশি বিকল্প কিছু নেই। এই বদলানোটা আসলে আমরা কি করে বদলাতে পারি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ধন্যবাদ। আসলে আপনার দৃষ্টিভঙ্গি এমনি এমনি বদলায় না, বদলাবে না।
আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য কিছু উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগগুলো আমরা কিভাবে নিতে পারি সেটা কিন্তু আমাদের যথেষ্ট গবেষণা করে, যথেষ্ট আলাপ আলোচনা করে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন। তবে কিছু সাধারণ প্রিন্সিপালের কথা আমি বলতে পারি। যেমন ফার্স্ট হচ্ছে, যদি আপনি আসেন তাহলে পরিবারের বাবারা কি সচেতন? বাবারা কি জানেন তার সন্তানকে আসলে কিভাবে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে? মায়েরা কি জানেন যে মায়েরা কিভাবে তার সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে? বিশেষ করে এখন দেখবেন যে ওয়ার্কিং উইমেন অনেক বেড়ে গিয়েছে, বাবা মা দুজনই কাজ করছেন, মধ্যবিত্তে কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সন্তানদেরকে প্রপার সময় কিভাবে দিতে হবে জানেন না। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি দেখছি, আমরা সেন্টার ফর ম্যান এন্ড ম্যাসকিউনিটি স্টাডিজ থেকে একটা গবেষণা করেছিলাম, এটা নাম প্রিয় বাবা গবেষণাটা। আমরা যেটা দেখতে চেয়েছিলাম যে বাবারা কতটুকু সচেতন। প্রায় 1000 বাবার উপরে আমরা জরিপ করি, এবং আমরা কিন্তু দেখেছি উচ্চবিত্ত থেকে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব ক্ষেত্রেই বাবাদের ভেতরে আমরা যেটা ইংরেজিতে বলি পজিটিভ প্যারেন্টিং, বা বাংলায় বলা যেতে পারে যে আপনার সঠিকভাবে আপনার অভিভাবকের দায়িত্ব পালন করা, সেই জায়গাটাতে কিন্তু সচেতনতা একেবারেই নেই। মনে রাখতে হবে যে যখন অনেক সন্তান ছিল তখন একভাবে সন্তানটা বড় হয়েছে, এখন কিন্তু অবস্থা এরকম নেই। আমাদের বাংলাদেশের নিউক্লিয়ার ফ্যামিলি বা অনু পরিবারের সংখ্যা বেড়ে গিয়েছে। সুতরাং একটা সন্তানের বড় হওয়ার জন্য সে আগের অনেক ভাই বোনের পরিবেশটা কিন্তু নেই, সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে বিচ্ছিন্নতা, তার সাথে যুক্ত হয়েছে ডিজিটাল আপনার অ্যাক্সেস। এবং আমরা আমাদের গবেষণা দেখেছি সেন্টার ফর ম্যান এন্ড ম্যাসকিউনিটি স্টাডিজ থেকে 56.2%, আমি আবার বলছি 56.2% স্কুলের বাচ্চা যাদের বয়স 10 থেকে 15, তারা মনে করে যে ছেলেরাই পরিবারের একক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছেলেদের, এবং 66.2% ছেলেরা মনে করে যে নারীর বাইরে একা যাওয়া উচিত নয়। এটা কিন্তু স্কুলের 10 থেকে 15 বছর বয়সী বাচ্চাদের কথা বলছি। তাহলে আপনি এখন চিন্তা করেন যে এই বাচ্চাটি যখন বড় হবে, তরুণ হবে, তখন তার মানসিকতা কি হবে? তাহলে দুটো খুব বড় প্রবলেম আমাদের সামনে আছে। একটা হচ্ছে আমরা বাবারা মায়েরা জানি না এই অনুপরিবারে কিভাবে আমার সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি স্কুলে দেখেন তাহলে সেখানে কিন্তু আমরা সারা বাংলাদেশের ডিজিটাল অ্যাক্সেসের কথা বলেছি। আমাদের আরেকটি গবেষণা আমরা দেখেছি 77.2% স্কুলের বাচ্চা, আমি আবার বলছি 10 থেকে 15 বছর বয়সী স্কুলের বাচ্চারা পর্নোগ্রাফি নিয়মিত দেখেন। তাহলে আপনি বলেন যে এই বালকরা যখন তরুণ হবে তখন আপনি তাদেরকে কিভাবে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন? ডিজিটাল বাংলাদেশ যদি না হতো কোভিড-19 কিন্তু আমরা এই যে যোগাযোগ রাখতে পারতাম না। এটা অনেক সুদূর প্রসারী সিদ্ধান্ত ছিল সরকারের, কিন্তু যেখানে আমরা ফেল করছি সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসিকেও কিন্তু আমাদের এজেন্ডা করতে হবে। এটা কিন্তু সঠিকভাবে যেন আমরা ব্যবহার করতে পারি সেটা করতে হবে, সেটা আমরা পারি না। তো দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য মোটা দাগে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1, অভিভাবকদের সচেতনতা, বিশেষ করে বাবাদের। 2, আমাদের যে ডিজিটালাইজেশন হয়েছে সেটা যেন সঠিকভাবে আমাদের সন্তানরা ভালোটা গ্রহণ করে, খারাপটা পরিত্যাগ করে, সেই বিষয়ে তাদেরকে তৈরি করা। এবং 3, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা মনে করি এটা হচ্ছে স্ট্রাকচারাল বিষয় বা আমাদের সামষ্টিক কাঠামোগত বিষয়, যেখানে আমাদের স্কুলের কারিকুলাম আছে। এটা নিয়ে আমি যদি পরে সময় পাই কথা বলবো। জি, নিশ্চয়ই। আমাদের সঙ্গে এই মুহূর্তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যেহেতু আছেন, তার কাছে একটু জানি মেহের আফরোজ চুমকি, আপনি এর আগেও মন্ত্রী হিসেবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, সরকারের তো নানান রকম পরিকল্পনাগুলো রয়েছে। এই যে বিষয়টি উঠে আসলো যে ডিজিটাল ব্যবস্থাপনা থেকে যে শিক্ষাগুলো ছেলেরা নিচ্ছে বা মেয়েরা নিচ্ছে, সেই জায়গায় নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গায় দৃষ্টিভঙ্গির যে কি হওয়া উচিত সেরকম কোনো ডিরেকশন কিন্তু নেই। আপনি যদি একটু পরিকল্পনাগুলো সম্পর্কে আমাদের বলতেন, এই ধরনের পরিকল্পনা বা নারীর প্রতি সহিংসতা যদি আমরা মোটা দাগে বলি, সেই সহিংসতা রোধ করার ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনার বাস্তবায়ন আপনি করতে পেরেছিলেন? এখন কি ধরনের পরিকল্পনাগুলো চলছে? এখানে তো এককভাবে কিছুই করা যায় না, পরিকল্পনা করা যায়, তারপরে বাস্তবায়নের ক্ষেত্রে সবার সহযোগিতাই লাগে সব বিষয়েই। আর সবকিছুর মূল হলো গিয়ে একেবারে শূন্য অবস্থা থেকে যে কাজটা আমরা করব, সেই কাজটার মধ্যে প্রথম নজর দিতে হয়। ধরেন আপনি একটা গাছ লাগালে একটা বীজ লাগাবেন, সেই বীজটাকে সুন্দর হয় যেন, বীজটা ভালো হয় যেন, তারপর সেটা থেকে যে চারা হবে সেটা যেন সুন্দরভাবে চারাটা যেন প্রস্ফুটিত হতে পারে। সেই জায়গাটা আমরা যে লক্ষ্য না করি তাহলে চারা বড় হওয়ার পরে আমরা সেখান থেকে ভালো ফল আশা করতে পারবো না। ভালো বীজ থেকেই ভালো ফল পাওয়াটা সম্ভব। তো আমি এটা এই জন্যই বললাম যে পরিবার কিন্তু সবকিছুর মূল, এবং পরিবারের যে মা সন্তান ধারণ করবে, আমরা প্রথমে চিন্তা করেছি যেই মা সন্তান ধারণ করবে
মাতৃত্বকালীন সময়টা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময় তার যদি মানসিকতা ভালো না থাকে, সেই সময় তার যদি পুষ্টিহীনতা থাকে, তার উপর যদি কোনো সহিংসতা হয় মাতৃত্বকালীন সময়, তাহলে কিন্তু এটার রেশটা শিশুর মধ্যে এসে পড়বে। তাহলে শুরুটাই খারাপ হলো। তাহলে প্রথমে আমার তারুণ্যের চিন্তা বাদ দিয়ে প্রথম চিন্তা মায়ের যত্ন, এটা আমাদের মন্ত্রণালয় করেছি। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন, ল্যাকটেটিং মাদের ভাতার ব্যবস্থা করেছিলেন, ডে কেয়ার সেন্টারেরও ব্যবস্থা করেছিলেন, যে শিশু একটু বড় হলে যেন কোথায় রেখে মা যদি ওয়ার্কিং উমেন হয় কাজ যেন করতে পারে। মায়ের মানসিকতার উপর কিন্তু শিশুর মানসিকতাটা অনেক নির্ভর করে। তো সেইটা একটা প্রথম বিষয়। দ্বিতীয়ত হলো গিয়ে পরিবার থেকে শিশুটাকে যত্নআত্তি করা, শিশুর পুষ্টি, শিশুর মানসিকতা এই তৈরি করার দায়িত্বটা কিন্তু পরিবারের। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের অর্থবিত্ত নেই, তাদের অপরিকল্পিত পরিবার, বিশাল তাদের পরিবারের সংখ্যা। আবার দেখা যাচ্ছে যাদের অর্থবিত্ত আছে তাদের পরিবার খুবই ক্ষুদ্র, যার জন্য একজনের ওভার অর্থ মানে শিশুর উপর ব্যয় করে শিশুরা বিপদগামী হয়ে যায়, আরেক জায়গায় অর্থের অভাবে সে পুষ্টিহীনতা বা নানান কিছু থেকে সে ভোগে। এই যে আমাদের অসমতা, এই অসমতাটাই আমরা প্ল্যান ওয়েতে পরিবার যাতে হয় সেই জায়গাটায় আমরা কাজ করেছি। পাশাপাশি আপনি এই তারুণ্যের আগে কিন্তু অ্যাডোলেসেন্ট একটা বয়স আছে, একটা তো শিশু বয়স বললাম, তারপর অ্যাডোলেসেন্ট যে গ্রুপটা, তাদেরকে আমাদের তৈরি করতে হবে। এইটাকে আমরা বরাবরই নেগলেক্ট করে গেছে আমাদের সবাই, আজকে না, দীর্ঘদিন ধরে এই বয়সটাকে নেগলেক্ট করেছে। এবং অথচ এই বয়সটাই কিন্তু ব্রিজের মতো, এখান থেকেই কিন্তু শিশুকাল থেকে তারুণ্যে যাচ্ছে। কাজে এই ব্রিজটা যদি আমার ভাঙা হয় তাহলে কিন্তু তারুণ্যের জায়গায় আবার সেই সমস্যা। তো আমরা কিন্তু সেখানে আমরা বিভিন্ন ক্লাব, মানে অ্যাডোলেসেন্ট ক্লাব, কিশোরী ক্লাব গঠন করেছি সারা বাংলাদেশে। এই বিষয়টা একটু জানবো মেহের আফরোজ চুমকি, আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে। সচেতনতার জায়গাটি আপনি বলছিলেন যে সেই রকম অনেক রকম সচেতনতার, যে মেয়েটা আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছিল অর্পিতা দাস, তিনি বলছিলেন যে তরুণদের ইনভলভ কম। সেটি আসলে আমরা কতটা করতে পেরেছি, মানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে রেখে সমতার তৈরির যে জায়গা সেটি কতটা করা গেছে? একটা বিরতি নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এই পর্যায়ে আমরা যাবো আমাদের অতিথিদের কাছে, তবে তার আগে যেহেতু আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে তরুণরা যুক্ত থাকেন, এমন একজন তরুণ এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সোহাগে আক্তার। সোহাগে আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে তরুণদের আজকের যে বিষয়টা আমরা বলছি যে সহিংসতার ক্ষেত্রে তরুণরা থাকে অনেক ক্ষেত্রে, আবার প্রতিবাদেও তরুণরা থাকে। আপনি কি মনে করেন, আপনার দৃষ্টিতে কি বলে, বা আপনার আশপাশে আপনি যে তরুণদেরকে দেখছেন তাদেরকে আপনি কিভাবে দেখছেন, তারা কতটা ইতিবাচক কিংবা নেতিবাচক? ধন্যবাদ আপনাকে। আমরা যদিও সমাজ সভ্যতা এখন আধুনিক যুগে প্রবেশ করেছি, কিন্তু আমাদের মনন এবং মন মানসিকতাকে এখনো আধুনিক রূপে আমরা পরিবর্তন করতে পারিনি। কারণ নারী নির্যাতনের মতো একটা সহিংসতাকে আমরা এখনো রোধ করতে পারিনি। শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজের যে ব্যবস্থা, এই বিশাল একটা বেদির কারণে আমরা নির্যাতনটাকে রোধ করতে পারছি না। আমার সামনে যে তরুণ সমাজ আছে বা আমরা যারা আছি, এখনো বেশ কিছু নেতিবাচক অবক্ষয়, নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা প্রকাশ করতে পারছি বা প্রকাশিত দেখছি আমরা। সেক্ষেত্রে আমাদের যে করণীয় বা আমরা যে কাজটা করছি, আমরা আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোকে যদি যথাযথভাবে জবাবদিহিতার পর্যায়ে আমরা আনতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু তরুণ সমাজ বিশাল ভূমিকা পালন করতে পারি। কারণ বাংলাদেশে আইন আছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগটা আমরা করতে পারছি না, যার কারণে আমাদের নারী নির্যাতনের মতো এই সহিংসতা দিনে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে সোহাগে আক্তার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমরা যেতে চাই মেহের আফরোজ চুমকি, আপনি যদি একটু আমাদেরকে বলেন, বিচার ব্যবস্থা নিয়ে যেহেতু কথা হলো, এর আগে যেহেতু আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে সামাজিক কর্মকাণ্ডে আমরা কতটা ইনভলভ করতে পারছি, অর্থাৎ এই যে তরুণদের কথা আমরা বলছি যে তারা সহিংসতার ক্ষেত্রে অনেকখানি জড়িয়ে পড়ছে, সহিংসতার ক্ষেত্রে যে জড়িয়ে পড়বে না সেটির থেকে বিরত রাখার জন্য আমরা কতটা সচেতনতা তাদের মধ্যে তৈরি করতে পারছি? হ্যাঁ, সামাজিক অবক্ষয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই বা আমরা এটাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে নেতৃত্ব একটা বড় বিষয়। যেখানে যে কোনো জায়গায় একটা নেতৃত্ব প্রয়োজন হয়, তরুণরাই তো নেতৃত্ব দিবে সমাজে। কিন্তু আমরা আগে লক্ষ্য করেছি, শুধু সমাজে কেন, আমাদের দেশের বিভিন্ন স্বাধীনতা যুদ্ধ বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলেন, আমাদের ছাত্র যারা, তাদের কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা ছিল।
যাদেরকে আমরা তরুণ বলি। তো সমাজেরও এই পরিবর্তনের ক্ষেত্রে তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেটা আমি নিঃসন্দেহে আমি মনে করি। আর সেই জায়গাগুলোতে আমাদের এই সন্তানদেরকে বিভিন্ন ধরনের নেতৃত্ব তৈরি করার ব্যাপারেও অভিভাবক বলেন বা সমাজকে এটার ব্যাপারেও মনোযোগী হতে হবে। যেমন আপনি তাছাড়া ধরুন কালচারাল সাইডে যখন আমাদের সন্তানদেরকে ইনভলভ করব, তাদের ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো মেধা থাকে, তখন কিন্তু দেখা যায় যে তাদের অন্য খারাপ ধারণার থেকে তারা কিছুটা হলেও আস্তে আস্তে সরে যায়। কিন্তু এই জায়গাগুলোতে আমরা মনোযোগী হই না। আমরা সবসময় পড়াশোনার জন্যই ব্যস্ত হয়ে পড়ি, যে পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক, বা এটা এক শ্রেণী এটা চিন্তা করে, আরেক শ্রেণী মনে করে যে একটু শান শৌকত দেখাবে, শোষা দেখাবে। মানে এই যে এইগুলোর বাইরেও যে মানসিকতা পরিবর্তনের জন্য, ধ্যান ধারণা পরিবর্তনের জন্য এই বিষয়গুলো লাগে। আর এই ক্ষেত্রে সমাজে তরুণরা কিন্তু এই জায়গাটায় ভূমিকা রাখতে পারে। আমরা দেখেছি, আমরাও কিন্তু ছেলেবেলা পার করেছি, তরুণ বয়স পার করেছি, আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, পলিটিক্যাল শুধু নয়। আমি যেমন মুকুল ফৌজে ছিলাম সবসময়, আমি সবসময় বলি, সেখান থেকে আমি অনেক ধরনের বিষয় শিখতে পেরেছি, এবং সেগুলো নিয়ে এত বেশি আমাদের মানে ব্যস্ত থাকতে হতো যে অন্য চিন্তা তো মাথায় আসতো না। এবং আমরা এখন বর্তমান প্রেক্ষাপটটা চিন্তা করি, এখন যে নারীর প্রতি সহিংসতা হয়, আগে এইভাবে এই বিষয়গুলোতে আলোচনাও হতো না। তার অর্থ কি সমাজে সহিংসতা ছিল না? এটাকে মানুষ ইউজ টু মনে করেছে, এটাকে মানুষ মনে করেছে এটা কোনো বিষয়ই না। এখন এটা নিয়ে কথা বলছে, এটা কিন্তু একটা প্লাস। মেয়েরা এখন বলে যে আমার উপর নির্যাতন হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, যেটা একসময় কোনোদিন বলতে সাহস পেত না, কারণ বললে পরে তো তার পরিবারের অন্য বোনগুলোর বিয়ে দেওয়ার সময় প্রবলেম হবে, এই ধরনের একটা ভীতি ছিল। আর ছেলেদের ক্ষেত্রেও সেই ধরনের, ছেলেরা ইফটিজিং করতো না, আগেও কিন্তু করতো, কিন্তু সেটার মাত্রা হয়তো এখন অনেক বেড়ে গেছে, এখন মার্ডার পর্যন্ত শুরু হয়ে গেছে। তখন হয়তো এগুলো তাদের মাথায় আসতো না। মানে উন্নতির সাথে সাথে সবকিছুর উন্নতি হয়তো, ক্রিমিনালদেরও উন্নতি। তো তারা যে এগুলো কাজ করতো, তখন কিন্তু সেগুলোকে মানে ওইভাবে গুরুত্ব দেওয়া হতো না। সমাজে এই জিনিসগুলোকে, কারা এই ধরনের কাজের সাথে ইনভলভ, কারা ড্রাগের সাথে ইনভলভ, কারা ইফটিজিং বা খারাপ কাজের সাথে ইনভলভ, এটা কিন্তু তরুণরাই নিজেরা টিম গড়ে তুলে এই জিনিসগুলোর ব্যাপারে তারা। জি, আমরা একটু আমাদের ডক্টর ইমতিয়াজের কাছে যদি যেতে চাই। ডক্টর ইমতিয়াজ, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে বলছিলাম যে মনস্তাত্ত্বিক একটি জায়গার পরিবর্তন, সেই পরিবর্তনটি আসলে তরুণদের মধ্যে কি করে আসবে? শুধুমাত্র যে পরিবার আছে, আমরা রাষ্ট্রের কথা বলছি, সেটি তো নয়, তরুণদের তো নিজেদেরও কিছু দায়িত্ব নেওয়ার নিশ্চয়ই আছে, সেটি তারা কিভাবে নিতে পারে? দেখেন, তরুণরা কিন্তু দায়িত্ব যথেষ্ট পরিমাণে নিচ্ছে। আপনি যদি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাস, জাস্ট রিসেন্ট ঘটনাগুলো দেখেন, শাহবাগের আন্দোলন হলো, যখন মৌলবাদীদের আস্ফালন, আমাদের একেবারে স্বাধীনতার কোর বিষয়কে নিয়ে যখন কথা হচ্ছে, তখন তারা প্রতিবাদ করেছে। এই যে যখন রেপ আমাদের খুবই বেড়ে যাচ্ছে, তরুণরা মাঠে নেমেছে, তরুণরা কাজ করেছে। আমি কিন্তু তরুণদের উদ্যোগের অভাব দেখি না। আমি আপনার সাথে একটা জায়গাতে একটু একমত যে আগে যে ধরনের ক্লাবগুলো ছিল, সেই কালচারটা পুরোপুরি ভেঙে গেছে। এখন ক্লাব মানে হচ্ছে এখানে ক্যাসিনো, জুয়ো খেলা। কিন্তু এই যে তরুণরা, এই যে যুবকরা, এই যে বালকরা, আমি যখন বড় হয়েছি, আমার পাড়া, আমি রংপুরের যে পাড়া থেকে এসেছি, জুম্মাপাড়া নাম, সেখানে সত্য সেনা সংঘ নামে একটা ক্লাব ছিল। পরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে একটা মাদ্রাসা হয়েছিল, কারণ ছেলেরা ইফটিজিং করে। এখন আবার যে দেখেছি ক্লাবটা হয়েছে। সুতরাং সামাজিকভাবে কিন্তু আমাদের যে বন্ধন ছিল সেটা উইক হয়ে গিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে পৃষ্ঠপোষকতার অভাব আছে। রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, আগে সেই ধরনের রাজনীতিবিদরা ছিলেন যারা কেরিয়ার রাজনীতিবিদ। এখন যদি আপনি রাজনীতিতে দেখেন, তাহলে কতজন কেরিয়ার রাজনীতিবিদ রাজনীতিতে এখন অর্থ এবং বৃত্ত দিয়ে একেবারে সাংসদ পর্যন্ত, সংসদ সদস্য পর্যন্ত হয়ে যাচ্ছেন। সুতরাং রাজনীতিবিদদের যে দায়িত্ব, সেই জায়গায় কিন্তু আমরা ভীষণভাবে আবার একই সাথে যদি আপনি দেখেন, আমাদের যে নির্বাচনের যে সংস্কৃতি ছিল, সেটা এতটাই প্রশ্নবিদ্ধ হয়েছে যে আমাদের এখানে এখন তরুণরা স্বাভাবিক যে পরিবেশে তাদের বিকাশ হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। একটা অদ্ভুত রকম অসুস্থতা কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনোভাবে এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। শুধু তরুণদের কথা বলে হবে না, আমরা যারা দায়িত্বে আছি, যারা রাষ্ট্র পরিচালনায় আছি, তারাও কিন্তু অনেক বড় ভুল করে বসছি। আপনি যদি দেখেন, এখন আমলাতন্ত্রের উপর সরকার এত বেশি নির্ভর যে কোথায় সরকার আমলাতন্ত্রকে চালাবে, অনেক সময় কিন্তু আমলাতন্ত্রই সরকারকে চালাচ্ছে। একই সাথে আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, প্রচুর সমালোচনা হচ্ছে, কিন্তু এত সীমিত পরিসরে, সীমিত সুযোগ নিয়ে আমরা শিক্ষকরাও কাজ করছি,
এটার অ্যাপ্রিসিয়েশনে কিন্তু অনেক লেভেলে অনেক কম আছে। আমাদের ভুল নেই, দোষ নেই আমি বলবো না। জি, এবং কিন্তু এটি তো নিশ্চয়ই, সামগ্রিকভাবে এটিও আপনি যেটি বলছেন সেই কারণে তো আসলে তরুণদের মধ্যে হতাশার তৈরি হয় এবং সেখান থেকেও তারা নানান রকম সহিংসতায় জড়িয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে মুক্তির জায়গাটা একটু জানতে চাইবো যে আমরা আসলে এই বাস্তবতা, তো আসলে এগুলো বাস্তবতা, কিন্তু এই বাস্তবতার মধ্যে আমরা কি করে আমরা কাটিয়ে উঠতে পারি সেই বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাইবো একটা বিরতি নিয়ে। তারপরে দর্শক একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই মেহের আফরোজ চুমকি আপনার সাথে, এবং আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আমরা বলছিলাম যে তারুণ্যের ভূমিকা সেটি আসলে কতটা করতে পারে এই নারীর প্রতি সহিংসতার কথা আমরা যখন বলছি সেটি রোধ করার ক্ষেত্রে। আপনি যদি একটু আপনার পরামর্শ রাখতেন, কি করতে পারে তরুণরা? আমি প্রথমে একটু ব্যাকে যাচ্ছি। আমাদের প্রফেসর ভাই যে বিষয়গুলো বলেছে, রাজনৈতিক অবক্ষয় বা অন্যান্য, সত্য কথা, সবকিছুর মধ্যেই অনেক পরিবর্তন হতে হয়েছে। কিন্তু আজকে এই যে বিজয়ের মাসে আমরা বসে আছি, কথা বলছি, আমাদের এই বিজয়ের মাসটাকেই তো নানানভাবেই বিকৃত করা হয়েছে মিথ্যা ইতিহাস, মিথ্যা তথ্য দিয়ে। তো প্রথম যেই বিষয়টি আছে যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। আমরা যদি মিথ্যা ইতিহাস তথ্য নিয়ে বেড়ে উঠি, যেটা 21 বছর বাংলাদেশে হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, কাজে সেই প্রজন্মর কাছ থেকে আমি কতটুকু ভালো কিছু আশা করব? দেশপ্রেম হলো সবচেয়ে বড় জিনিস। দেশকে ভালোবাসতে, ভালো কাজ করতে ইচ্ছে করে, এটা হলো এক। আর এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে, আমাদের সমাজে কিন্তু অনেক সংগঠন আছে যেটা রাজনৈতিক সংগঠনের বাইরে। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে যে খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার সংগঠন আছে নামে, কিন্তু এই সংগঠনগুলো মূল কাজ কি এটা মনিটর করা হচ্ছে না সঠিকভাবে। আমি মনে করি যে প্রতি এলাকায় এই সংগঠনগুলোকে মনিটর করে তাদেরকে যদি কিছু কাজ ধরিয়ে দেওয়া যায়, যারা উৎসাহী ছেলেরা, মেয়েরা, তারা সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে তারা কিভাবে এই যে পাশে দাঁড়াবে, কিভাবে আমাদের কিন্তু আইন আছে, আমাদের কিন্তু সেই ধরনের নেতৃত্বও আছে। সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক কথাটা যদি তারা বলতে পারে, সঠিকভাবে যদি তাদের ভয়েস আপ করতে পারে, তাহলে কিন্তু সমাধান অবশ্যই হয়নি এখন পর্যন্ত তা না। এই তো কিছুদিন আগে আমাদের যে আইনের যে আবার নতুন করে সংস্কার হলো বলবো আমি, সেখানে আপনারা দেখলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সিরিয়াস ভাবে, কত তড়িৎ গতিতে এই বিষয়গুলো ধর্ষণের সাজাটি, কাজে আমি বলবো সময়টা ভালো, আমাদের নেতৃত্ব ভালো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের জন্য ভাবছেন, এই জায়গায় আমাদের মাঠ পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠন যেগুলো আছে সেগুলোকে আরো অ্যাক্টিভ করতে হবে। জি, ডক্টর শাইখ ইমতিয়াজ। না, আমি আপার সাথে মোটা দাগে একমত। আমাদের নেতৃত্ব ভালো কথাটা আমি অবশ্য পুরোপুরি একমত। আমি বলবো সর্বোচ্চ ভালো। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি খুবই রেসপন্সিভ, মানুষের কথা শোনেন এবং সেভাবে অ্যাক্ট করেন। কিন্তু আপনি যদি আমাদের স্থানীয় পর্যায়ের নেতৃত্ব দেখেন, তাহলে স্থানীয় পর্যায়ের নেতৃত্বে কিন্তু বড় ধরনের সমস্যা আছে বলেই আমি মনে করি অনেক ক্ষেত্রে। এখন কি করণীয়? প্রথমত হচ্ছে আমি তরুণদেরকে বলবো যে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এবং এই স্বাধীন দেশে এমন একটি দল এখন নেতৃত্বে রয়েছে যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব। সুতরাং প্রথমত হচ্ছে যে যদি কোথাও কোনো অন্যায় হয়, সেটা এমপি করুন, সেটা সেই দলের যে কোনো পর্যায়ে করুন, আপনারা আওয়াজ তুলবেন, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। এটা মনে রাখতে হবে যে এই স্বাধীন দেশটি স্বাধীন করার পেছনে প্রত্যেক মানুষের অবদান ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং সেটি একটি বড় বিষয় যে আওয়াজ তোলা, যেটা আপাও বলছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে সরকারের দিকে চেয়ে না থাকা। সরকার একা কোনো দেশে সবকিছু করতে পারেনি। তরুণরা কিন্তু তাদের নেতৃত্বে অনেক অনেক ভালো কাজ করছেন। সেই কাজগুলোকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি এই প্রসঙ্গে খুব ছোট করে বলি, যেমন ইয়াং বাংলা নামে একটা অর্গানাইজেশন, আমাদের ইনভাইটেশন আমি 2-1টা জেন্ডার ওয়ার্কশপে গিয়েছিলাম। এটা কিন্তু সরকারের ভেতরেই একটা অংশ তারা পরিচালনা করছেন, যদিও তারা সরাসরি সরকারে নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিবারের লোকজন জড়িত আছে। তারা কিন্তু সিরিয়াসলি আমি দেখেছি যে তরুণদেরকে অনেকভাবে হেল্প করার চেষ্টা করছেন। সো সুযোগ আছে, প্রত্যেকটা পর্যায়ে তরুণদেরকে বলবো এই সুযোগটুকু আপনাদেরকে নিতে হবে। আসলেই সময়টা খুব খারাপ না, আমি হয়তো ভালো বলবো না, কিন্তু সময়টা খুব খারাপ না। এই সময়টাকে ভালো করার জন্য তরুণদের নিজেদের উদ্যোগে সংগঠিত হয়ে আওয়াজ তুলতে হবে, কাজ করতে হবে। যেমনটা রিসেন্টলি আমরা এই যে রেপ গুলো যখন বাড়ছিল তখন আপনাদেরকে করতে দেখেছি। আপনারাই বর্তমান, আপনারাই ভবিষ্যৎ। অনেকে বলে যে না আমরা বড় হয়ে এটা করবো, বড় হয়ে না। অনেক সময় আমি বলতে শুনি তরুণরা সব করবে, না, আপনারাই করবেন। ভবিষ্যৎ হচ্ছে বর্তমান, এবং এই বর্তমান হচ্ছেন আপনারা, আমরা সবাই। সুতরাং উদ্যোগ আপনারা নিবেন, আপনাদের পাশে আমরা দাঁড়াবো।
অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আপনাকে, আমাদের আয়োজন আজকে সময় দিলেন, এতগুলো পরামর্শ দিলেন। নিশ্চয়ই যারা এই সংশ্লিষ্ট আছেন এসব পরামর্শ নেবেন, এবং সেই সঙ্গে মেহের আফরোজ চুমকি আপনাকেও ধন্যবাদ আমাদের আয়োজনে অংশ নেওয়ার জন্য। সেই সঙ্গে যারা টেলিফোনে যুক্ত হলেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকেও। দর্শক, এই ছিল আজকের মতো। প্রতি শুক্র এবং শনিবার আমরা হাজির হব এই আয়োজন নিয়ে। সঙ্গেই থাকবেন ডিবিসি।